শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া। কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডক্টর রিচার্ড বিলি। রোগমুক্তির জন্য দোয়া মাহফিল। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ ছিলেন। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 14 ডিসেম্বর হবে আসামি পক্ষের। গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it historical. ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ। সচিব বললেন, শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান তারা। নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। জামায়াতের কিছু নেতার লাগামহীন মন্তব্য, বিব্রত অবস্থায় দল, বারবার বিতর্কিত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সবশেষ জানবো তুহিনের কাছ থেকে। তুহিন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কোনো তথ্য কি, নতুন কোনো তথ্য কি আপনার কাছে এসেছে কিনা, কি জানেন? সবশেষ জানাবেন। সবশেষ অবস্থা কি সেটা বাস্তবে জানার জন্য এভারকেয়ারের আশপাশে প্রচুর বিএনপি সমর্থক, খালেদা জিয়ার সমর্থক তারা এসে হাজির হয়েছেন। আমরা সিনিয়র নেতৃবৃন্দকে এখনও দেখিনি, তবে সবাই উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে। আর সকাল থেকে আমরা এখানে আছি, আমরা বিশেষজ্ঞ দল, চিকিৎসক দল ঢুকেছেন, তারা পর্যবেক্ষণ করছেন। সেই খবর পাওয়ার ছাড়া আর নতুন কোনো আপডেট আমাদের কাছে নেই। তবে আমাদেরকে যেটা অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তার অবস্থা আগের মতোই, অর্থাৎ ভালো খবরের ভিতরে নেতাকর্মীদের জন্য, তার পরিবারের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে তার অবস্থার গতকালকের চেয়ে আজকে আর অবনতি হয়নি। অর্থাৎ যে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, সেই ভেন্টিলেশনে তার অক্সিজেন সরবরাহ স্বাভাবিক আছে, অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং সেই অক্সিজেনের তিনি গ্রহণ করছেন। এই বিষয়টি এখন পর্যন্ত সবচেয়ে পজিটিভ খবর। তাছাড়া আপনি জানেন যে এই নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে মানুষের মুখে মুখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব ছড়াচ্ছে সেগুলো নিয়ে তারা উদ্বিগ্ন। তারা সরাসরি এসেছেন দেখতে এবং চিকিৎসকরা যেটা বলছেন যে তার যে শারীরিক অবস্থা সর্বশেষ বয়সের তুলনায় তার যে নানান জটিল বেশ কয়েকটি সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কারণে তাকে এই মুহূর্তে এখান থেকে সরানো বা বিদেশে নেওয়ার মতো কোনো অবস্থা আছে কিনা সেটি জানার জন্যই মূলত রিচার্ড বিল যে নিয়ে আসছেন। তিনি কিন্তু আইসিইউ বিশেষজ্ঞ, ভেন্টিলেশন বিশেষজ্ঞ হিসেবে ওই উপমহাদেশে তার সুখ্যাতি আছে। তিনি মূলত এসে পর্যবেক্ষণ করবেন যে এখান থেকে তাকে বাইরে কোথাও মুভ করা যাবে কি যাবে না। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বাইরে নেওয়ার মতো অবস্থায় এখনও নেই, তার অবস্থা যদি আরও একটু উন্নতি না হয়। তাছাড়া
এই সার্বিক বিবেচনা আপনি যেটা বলছিলেন যে ভিভিআইপি হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স তার নিরাপত্তা দিচ্ছে, তার আশপাশে যে নিরাপত্তা বিধান করার কারণে হসপিটালে যে গত কয়েকদিনের যে নেতাকর্মীদের যে অজস্র ভিড় আনাগোনা অহেতুক উপস্থিতি এগুলো আজকে নেই। একেবারে ভেতরে একদম ছিমছাম অবস্থা, সাধারণ চিকিৎসা ব্যবস্থা যেভাবে চলে আজকে হসপিটালের কার্যক্রম ঠিক তেমনই চলছে। শুধুমাত্র বাইরে কিছু উদ্বিগ্ন নেতাকর্মী বা উদ্বিগ্ন সমর্থকরা আছেন। সবাই আশা করছেন, পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন যে দেশবাসীর কাছে এই মুহূর্তে বেশি বেশি দোয়া করার জন্য বেগম জিয়ার জন্য। সোহার। একদমই তাই। তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি প্রিয়। নয়াপল্টনের ভাষণে মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আপনারা জানেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ ছিলেন। কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা ভেবে দেখুন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, যিনি কখনো রাগ করে কারোর সঙ্গে কথা বলেন না। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য 14 ডিসেম্বর দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে মামলায় সেনাবাহিনীর 10 কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেল থেকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। অভিযোগ শুনানিতে সাব জেলে বসে ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তারা। তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসেম সহ আসামি মোট 17 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন, ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন। কিন্তু আমরা যেটা অবাক হয়েছি, তিনি এই নিয়ে তিনজনের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে 2 বার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লয়ার হতে চাই। এটা বাংলাদেশে কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই। এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এরপরে তিনি বলেছেন, একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই, অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি ফজলুর রহমান, যার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্র হয়েছে, তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই। অথচ আমরা জেনেছি জনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি, তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন। এবং এটা আপনাদেরকে আজকে জানিয়ে দেই, জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো 8 তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। অথচ জনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটা আনপ্রেসিডেন্টেড। এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসেবে মানানসই না। আমরা আশা করব ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ আগামীকাল। এর আগে শেষ হয় লিফট আপিলের শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। বুধবার শুনানি করে একজন আইনজীবী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।
যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। ফলে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির মতামত দেওয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন রিটকারী আইনজীবী। গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে না নিয়ে তা খারিজ করে দেন হাইকোর্ট। বিগত সরকারের সময়ে নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য, নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না, তেমনি গণভোটের 4 প্রশ্নেও সমস্যা হবে না। সচিব বলেন, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। ইসিতে সাংবাদিকদের কর্মশালায় একথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট। পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের 4 বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এই ভোটে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে ইসি সচিব বলেন, আগামী নির্বাচন হবে মাইল ফলক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল, তখন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, সমভাবে সমর্থন করি না, হয়তো 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেই। এই বিষয়টাও তাই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। আর এবারে যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে, আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই হাঁটছি, সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ, কমিশন সবাই। ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে ইসির সরবরাহ করা কার্ডে কিউআর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ। বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ, তার একটি টোন সেটিং হতে যাচ্ছে আসছে নির্বাচনে। ভুয়া সাংবাদিকরা কোনো একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনেই চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড। 24 গণঅভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত কিন্তু নেতাদের মুখে যেন লাগাম টানা দেয়, পিছু ছাড়ছে না বিতর্ক। কদিন পর পর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা। কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত। তবে আওয়ামী লীগের শেষ 15 বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে 100 পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দেবো। কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন, এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইবো। সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি। শাহজাহান চৌধুরীর জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে সহ নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলে উল্লেখ করেন তিনি। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। ওয়াজ মাহফিলে
দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশ জুড়ে। নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয়। এক সমাবেশে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেও মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। ধারাবাহিকভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত। ফলে জনমনে প্রশ্ন, দলীয় উদাসীনতার কারণেই কি এসব নেতা বেপরোয়া? আমরা যেটা জানি মনির ইসলাম হিজরত করেছিলেন, তারা সেই জিনিসটাকে এত বাজে ভাষায় কথা বলেছে। যদি বাংলাদেশে ব্লাসফেমি আইন থাকতো তো সে আইনে এদের বিচার হইতো। লোক দেখানো শোকজ করে, এটা আবার ওরা ওদের কন্টিনিউ কথা চলে, বিতর্কিত কথাগুলো চলে থাকে। এখন যেগুলো হচ্ছে শোকজ দেয়, এগুলো টোটালি মেকি। ওরা একটা হচ্ছে শোকজ দেয়, এর পরবর্তীতে এটা কি হচ্ছে এটা আর পাবলিক জানতে পারে না। জামাত নেতা ও দলের মুখপাত্র বলছেন, বেফাঁস বক্তব্য ব্যক্তির নিজের, এর দায় নেবে না দল। এতে প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃশ্যাকর্ষণের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সেখানের সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে স্টেপ নিই। পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 5 দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে চলছে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ। সেখানে আছেন সহকর্মী সরকার মাজহার মান্নান। যাচ্ছি মাজহারের কাছে। মাজহার, সমাবেশের দলগুলোর নেতারা কি বলছেন আর নেতাকর্মীদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন, কি হচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন। যে 8 দলের যে সমমনা ইসলামী যে 8 দল আছে, সেই 8 দলের সমাবেশটি এরই মধ্যে শুরু হয়েছে। আমাদের মঞ্চে এর মধ্যে উপস্থিত হয়েছেন জামাত ইসলামের যে নায়েবে আমির, 2 জন নায়েবে আমির, জনাব মজিবুর রহমান সাবেক এমপি এবং এটিএম আজহারুল ইসলাম সহ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এবং এখান থেকে যে আওয়াজটি তোলা হচ্ছে সেটি হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তি তারা দাবি করছেন এবং তারা যেটি বলছেন যে জুলাই সনদের ভিত্তি দিতে হলে আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 3 দফা দাবি আদায়ের লাগাতার কর্মসূচি তাদের। শেরপুর সহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে এর মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে। অনেক স্থানে কর্মবিরতি শিথিল করে পরীক্ষা নিচ্ছে বরিশাল, কুড়িগ্রাম সহ কয়েক জেলার শিক্ষকরা। 3 দফা দাবিতে গেল কয়েকদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিদ্যালয়গুলোতে নিয়ম মাফিক বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলে পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি 9ম গ্রেডের BCS ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবিতে 1 ডিসেম্বর থেকে কর্মবিরতি ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়। কুষ্টিয়া থেকে প্রাথমিক বিদ্যালয়ের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের শাটডাউন, এর প্রভাব কেমন পড়ছে শিক্ষার্থীদের উপরে? এই নিয়ে অভিভাবকরা কি মন্তব্য করেছেন, কি প্রতিক্রিয়া জানিয়েছেন, জানাবেন বিস্তারিত।
এরকম খবরে আসলে যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা মোটামুটি দুশ্চিন্তা রয়েছে এবং যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তাদের সব থেকে বড় একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে। আমি ঠিক কিছুক্ষণ আগেই কুষ্টিয়া যে সদর উপজেলা রয়েছে সেখানে কিন্তু পুরো জেলার যেসব সহকারী শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এসে তারা সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং তাদের আগামীকালকের যে কর্মপরিকল্পনা সেটির বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন এবং তারা সেটিও বলছে যে আমরা দেখেছি কুষ্টিয়াতে যে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু স্কুলে পরীক্ষা চলছে, অর্থাৎ পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেটিও কিন্তু একজন শুধুমাত্র প্রধান শিক্ষকের নিয়ন্ত্রণে সে পরীক্ষাটি হচ্ছে এবং পাশাপাশি যারা অভিভাবক প্রতিনিধি রয়েছে তাদের সহযোগিতায় সেই পরীক্ষাটি চলমান রয়েছে এবং শিক্ষক যারা রয়েছে তারা একত্রিত হয়েছে। তাদের যে কঠোর অবস্থান, তারা বলছে যে আগামীকাল থেকে, আজকে যে শাটডাউন কর্মসূচি চলছে, আগামীকাল থেকে একেবারে তারা কঠোরভাবে পুরোপুরি কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং এখানে কুষ্টিয়া জেলার যে শিক্ষক সমিতির যারা সমন্বয়ক রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু সেটি বলছে যে আগামীকাল থেকে তারা পূর্ণ একেবারে কর্মসূচিতে যাবেন এবং তাদের এই দাবি না মানা হলে, অর্থাৎ সচিবালয় এবং মন্ত্রণালয় থেকে তাদেরকে যে আশ্বাসে আশ্বস্ত করা হয়েছে সেই কথা তারা রাখেনি বলেই তারা এরকম বলছে। এবং আজকে রাতের মধ্যে যদি মন্ত্রণালয় থেকে যদি কোনো রকমের কোনো সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু তারা এরকম কঠোর আন্দোলনে যাবেন এবং যার প্রেক্ষিতে কিন্তু এই যে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই যে তাদের যে বার্ষিক ফলাফল, তাদের যে মেধা যাচাই, তারা কিন্তু সেটাতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীরাও সেই দুশ্চিন্তা করছেন। এবং পাশাপাশি আমরা এখন জেলা স্কুলে রয়েছি, জেলা স্কুলের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে থেকে এখানে পরীক্ষা পুরোপুরি চলবে বলে কিন্তু আমরা সেটিও জানতে পেরেছি এবং সেই সাথে শিক্ষকদের যে দাবি, সেই দাবিটার বিষয়ে কিন্তু তারা সেই কার্যক্রম চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষকরা সেই পাশাপাশি আরও একটি দাবি কিন্তু তারা বলছেন, শিক্ষকরা আরও একটি দাবির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই দাবিটা মানা না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বাবু জানাচ্ছিলেন যে আন্দোলন কার্যক্রম এখনো চালিয়ে যাওয়ার কথা, সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এদিকে নরসিংদীর রায়পুরায় জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ির দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহতের নাম প্রান্তোষ কর্মকার। নিহতের স্বজনরা জানায় সন্ধ্যায় মুখোশধারী কয়েক ব্যক্তি এসে দোকানের লেনদেনের কথা বলে কৌশলে বাড়ির বাইরে নিয়ে যায় তাকে। কিছুক্ষণ পর প্রাইমারি স্কুল মাঠে নিয়ে গিয়ে প্রান্তোষকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় হত্যার কারণ ও কারা খুন করেছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। বাম পাশে আপার চেস্টে একটা বড় ক্ষতদাগ পেয়েছি। এখন লোকের সাথে যারা আসছিলেন ওরা এটার ব্যাপারে হিস্ট্রি দিছে যে বুলেট ইনজুরি। অভিনব সব কৌশলে চট্টগ্রামের সক্রিয় অপরাধী চক্র প্রতিদিন তাদের খপ্পরে পড়ছেন কেউ না কেউ। সম্প্রতি ডিবি পরিচয়ে এক প্রবাসীর সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। কিন্তু ধরা পড়েনি কেউ। 10 মাসে 150র বেশি ছিনতাই, দস্যুতা, ডাকাতির ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীতে। আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে সাধারণ মানুষ। গত 27 নভেম্বর কাতার থেকে আসা এই প্রবাসী চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিজ বাড়ি ফটিকছড়ি যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেওয়ানহাট অংশে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে 20 লাখ টাকা মূল্যের অলংকার, মোবাইল ও অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। গাড়িতে 2 ঘন্টা নির্যাতনের পর ডিসি পার্কের পাশে নির্জন স্থানে ফেলে চলে যায়। অবর্ণনীয় ঘটনা। এটা তো জাস্ট আমার কাছে এখন লাগে আমি স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নের জগৎ থেকে এখন আসছি বাস্তবে, ওই রকম। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীর স্বজনরা প্রশ্ন তুলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশে নামার 5 মিনিটের মধ্যে তার জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তাহলে নিরাপত্তা একটা বিশাল ঝুঁকি রয়ে গেল। প্রবাসীরা কি দেশের জন্য কিছু করতে পারবো না? এত কিছু করার পরে কি কিছু পাবে না ওরা? প্রবাসীরা সব কিছু নিয়ে যাবে, প্লাস ওনাকেও নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। এটা নিরাপত্তার শব্দ তো নাই। এর আগে গত 27 সেপ্টেম্বর আগ্রাবাদ মুহুরীপাড়ার বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পর শামসুন্নেসা নামে 70 ঊর্ধ্ব এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
উনি বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু বাঁধনটা খুলে দাও, আমি কোনো শব্দ করব না। এটা বলার পরে এখান থেকে ওনার কাপড় নিয়ে ওনার মুখের ভিতরে শক্ত করে গুজে দেওয়া হয়। আনফর্চুনেটলি আমরা এসে দেখি যে উনি নাই। সম্প্রতি চট্টগ্রাম নগর জুড়ে বেড়েছে এমন ঘটনা। সিএমপির পরিসংখ্যান মতে গত 10 মাসে 71টি দস্যুতা, 90টি ছিনতাই ও ডাকাতি এবং 16 থানায় 516টি মামলা রেকর্ড হয়েছে। শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে, তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শহরে এসে চট করে একটা ঘটনা ঘটে দিয়ে চলে যাচ্ছে। তো এরাও যে খুব একটা স্বস্তিতে আছে এটা বলবো না, তবে এটাই আমার শেষ কথা, এটাই যে পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। তবে অপরাধ বিশ্লেষকদের দাবি, পুলিশের পরিসংখ্যানের চেয়ে বাস্তবে ঘটনা আরও বেশি। পরিস্থিতির অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, পাশাপাশি এতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা বা আশকারা না পেলে করতে পারার কথা না। রাস্তাঘাটে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রবাজি বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় বন্দরনগরীর মানুষ। মানুষ মনে করতেছে মানে কমছে, এখন কমে নাই, আরো বাড়ছে। আমাদের প্রশাসনকে কঠোর হইতে হবে, প্রশাসন কঠোর হইলে সব ঠিক হয়ে যাবে। এখানে প্রশাসনটা এখনো দুর্বল, কোনোভাবে নিরসনটা হচ্ছে না। প্রশাসন কর্তৃক তার দায়িত্ব পালন করছে, সেটা আমাদের খুব ভাবায় আর কি। সুবাত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। In our national election and referendum in February, not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride. দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crisis such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্বদেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা। Bangladesh has been very gracious. We have witnessed a nation with rich culture, resilience and aspirations. The warmth, hospitality offered by Bangladeshi citizens will always be remembered. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 49 জন, বেসামরিক প্রশাসনের 18 জন এবং 18টি দেশের 29 জন সহ মোট 96 জন কোর্সে অংশগ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 56 জন অফিসার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্ন করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, ফেনী সহ বিভিন্ন জেলার হাসপাতাল চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতি চলে বেলা 12টা পর্যন্ত। বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত বিক্ষোভকারীদের অভিযোগ, নানা রকম আশ্বাস দিলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় 10ম গ্রেড বাস্তবায়নের সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হচ্ছে। যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুরাহা না হওয়ায় তারা কাজ বন্ধ রেখে মাঠে নেমেছেন। দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট না থাকায় বিপাকে পড়েন এক্সট্রা সহ বিশেষায়িত ওয়ার্ডে সেবা নিতে আসা রোগী ও সেবা প্রার্থীরা। এর আগে গত রোববার একই দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অনেকক্ষণ করে খাইছি, কিছুই খাই নাই। আমি এখন খাইতে পারি না। এখন কখনো ওষুধ দিবি না, কখনো আবার যাবো। 8টা থেকে সকাল 12টা পর্যন্ত আমরা প্রায় এখানে এই সেবার নিয়ে জন্য দাঁড়িয়ে আছি, যে টেস্টের যে মূল এগুলো কিছুই পাচ্ছি না। পয়সা রয়েছি, পরীক্ষা করতাম নিলে, পরীক্ষা করতে এখনো পারি না। পরীক্ষা করতাম পারি কিনা পারি ও জানি না। অবশেষে গ্রেফতার করা হয়েছে পাবনায় 8টি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। প্রাণী সম্পদ কর্মকর্তার মামলার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে অভিযুক্ত নিশি। এর আগে 8টি কুকুর ছানাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। অসহায় চাহনিতে শেষ না হওয়া অপেক্ষার বিষাদ, সদ্যজাত ছানাদের হারিয়ে মা কুকুরের হাহাকার। মানুষের বর্বরতার শিকার বোবা প্রাণীটি ও তার ছানারা। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে ঠাঁই নিয়েছিল কুকুরটি। মানুষের বিশ্বস্ততায় দিন কাটছিল বেশ, তবে শেষ পর্যন্ত পেতে হয়েছে বিশ্বাসঘাতকতা। এক রাতেই হারাতে হলো 8টি ছানাকে। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পাচ্ছে আর চিকার পাচ্ছে। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা, এটা আমরা নিরীহ একটা বিচার চাই। যে এভাবে অমানবিকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। স্থানীয়রা ভালোবেসে কুকুরটির নাম দিয়েছিল টম। সপ্তাহখানেক আগে 8টি বাচ্চা প্রসব করে সে। অভিযোগের তীর ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের দিকে। জীবন্ত 8টি কুকুর ছানাকে বস্তাবন্দি করে রোববার রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কালকে হঠাৎ করে দুপুর দিনে কুকুরটা খুব চিল্লায় বেড়াচ্ছে, কান্নাকাটি করতেছে। দোকান থেকে 2টা পাউরুটি ছেড়ে দিলাম, পাউরুটি খাইলো না। তারপরেও এরকম চিল্লাচিল্লি করছে। অফিসার ক্লাবের সামনে ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত করে যে আসলে কাজটা করেছে, তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। কুকুর ছানাদের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারী। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। সোমবার সকালে পাওয়া যায় কুকুরছানাগুলোর মরদেহ। দুপুরের পর মৃত ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেয়া হয়। ছানাদের নিথর দেহগুলো দেখার পর থেকে পাগল প্রায় মা কুকুর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে 20 টাকা কমে ভোজ্য তেল কিনেছে, তবে তারা বাজারে 20 টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়ে ব্যবসায়ীদের কাছে বিষয়টা জানতে চাওয়া হবে। এ সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম 9 টাকা বৃদ্ধি আইনের ব্যত্যয়, ভোক্তা স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে। এখনো বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি, দাম তো বাড়েনি। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলো নিই। আমাদের মিটিং থেকেই নির্দেশনা গিয়েছে, সেখানে আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে ভোক্তা অধিকার সভা, তারা আজকে এখনই তারা অপারেশনে নামছে কোথায় ব্যর্থতা হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষা করি যে কি ব্যবস্থা সরকার নেয়।
নরসিংদীতে ইমারত নির্মাণ আইনের তোয়াক্কা না করে নির্মিত হয়েছে অধিকাংশ ভবন। সাম্প্রতিক ভূমিকম্পে হেলে পড়েছে অনেক স্থাপনা। স্কুল কলেজে শিক্ষাদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্থাপনা নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণ না করলে ভবন বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হবে। 21 নভেম্বরের ভূমিকম্প এখনও তাড়া করে নরসিংদীর মানুষকে। দেশ জুড়ে 5.7 মাত্রার কম্পন। উৎপত্তিস্থল তাও আবার জেলা শহরের খুব কাছের উপজেলা মাধবদী। ভূমিকম্পের পর থেকে শহরের ছোট বড় অট্টালিকাগুলো যেন হয়ে উঠছে মূর্তিমান আতঙ্ক। পলাশ এবং ঘোড়াশালের বেশিরভাগ বাসাবাড়িতেই দেখা দিয়েছে ফাটল। দাঁড়ায় রয়েছি, দেখতেছি যে মানে হু হু করে একটা শব্দ আসতেছে, ইলোত আছে, পরে লোকজন হালাইলি সিলেসিলি করতেছে। 20টি কক্ষ আছে এই ভবনে। এখানে বিজ্ঞানাগার, একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। তো বেশিরভাগ শ্রেণীকক্ষ এই ভবনটাতে। আমরা দেখলাম যে আমাদের ভবনের প্রত্যেকটি কক্ষে ফাটল ধরেছে। জেলার বেশিরভাগ ভবন তৈরিতেই মানা হয়নি ইমারত নির্মাণ আইন। ফলে নিরাপত্তার ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করেন পৌর প্রকৌশলী। Without any permission, without any supervision of engineers from proper organization, proper authority, আপনি কাজ শুরু করে দিয়েছেন। This is very much alarming. ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বলছে, নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ করা গেলে ঝুঁকি অনেকটাই কমে যেত। যে কোনো আর্কিটেক্ট সহকারীদেরকে দিয়ে কাজ করায়, সমস্ত কাজ তো আর নিজে করা সম্ভব না, কিন্তু সেগমেন্ট করে কিন্তু কাজগুলো পার্ট বাই পার্ট হয়, কিন্তু ফাইনালি সাইনটা কিন্তু ওনাকেই করতে হয়। করতে হলে এই বিল্ডিংয়ের লাইবিলিটিটা কি উনি এড়াইতে পারবেন? জেলা প্রশাসক জানিয়েছেন, বিল্ডিং কোড না মেনে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তালিকা তৈরির পর দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। যথাযথভাবে বিল্ডিং কোড মেনে তৈরি হচ্ছে কিনা সেটা আমরা মনিটরিংয়ের জন্য জেলা পর্যায়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে আমরা একটা কমিটি দিয়েছি। এটা ওনারা রিপোর্ট দিবে এবং পর্যবেক্ষণ করবে। যেসব বিল্ডিং আমাদের মনে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ, আস্তে আস্তে সেগুলো খালি করা বা তাদেরকে স্ট্রেংথেনিং করে কীভাবে ঝুঁকিহীন করা যায় সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। নরসিংদীকে ভূমিকম্প প্রবণ এলাকার রেড লিস্ট থেকে মুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় বন্যায় আক্রান্ত জনগণের জন্য বাংলাদেশ জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে। 10 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট সহ বিপুল পরিমাণ ওষুধ। সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলেন, মানবিক এই সহায়তা শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক হবে। সরকারের নির্দেশনায় বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অঙ্গীকারবদ্ধ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 334 জন, নিখোঁজ 2 শতাধিক। সরকারি এক অ্যাপ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারতে, যার নাম সঞ্চার সাথী। সাইবার নিরাপত্তা ভিত্তিক দাবি করে প্রত্যেক নাগরিকের স্মার্টফোনে অ্যাপটিকে বাধ্যতামূলকভাবে ইনস্টল করার নির্দেশ দেয় মোদী সরকার, যা ভালো চোখে নেয়নি বিরোধীরা। অ্যাপটির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে আমজনতার ফোনে নজরদারির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ, যার জেরে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র সরকার। নাগরিকদের সাইবার নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি একটি অ্যাপ তৈরি করে ভারতের টেলিকম মন্ত্রণালয়। সঞ্চার সাথী নামের অ্যাপটির লক্ষ্য ছিল মোবাইল সাবস্ক্রাইবারদের সুরক্ষা দেয়া, সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা এবং সেই সাথে চুরি বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করা। 28 নভেম্বর টেলিকম মন্ত্রণালয় থেকে দেশটির শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় সরকার, যার মধ্যে অ্যাপল, স্যামসাং, শাওমির মতো টেক জায়ান্ট ছাড়াও রয়েছে ওপো, ভিভোর মতো প্রতিষ্ঠান। নির্দেশনায় মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে প্রত্যেক স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল বা প্রিলোড করতে বলা হয়, যা গ্রাহক চাইলেও ডিলিট বা আনইনস্টল করতে পারবেন না। আর যেসব ফোন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলোতেও অ্যাপটি ইনস্টলের নির্দেশ দেয় মন্ত্রণালয়। এই কাজে প্রতিষ্ঠানগুলোকে 90 থেকে 120 দিনের সময় বেঁধে দেয় বিজেপি সরকার, যা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল। এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কংগ্রেস। রাষ্ট্রীয়ভাবে নজরদারি চালানোর অভিযোগ করেছে তারা।
সঞ্চার সাথী একটি গুপ্তচর বৃত্তির অ্যাপ। স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। সরকারকে না দেখিয়ে পরিবার এবং বন্ধুদের কাছে গোপনীয়ভাবে বার্তা পাঠানোর অধিকার সবারই থাকা উচিত। গণতন্ত্রকে ব্যাহত করার অনেক উপায় আছে মোদী সরকারের, এবং সঞ্চার সাথী অ্যাপটি SIR এর মতোই নাগরিকদের অধিকার খর্ব করার আরেকটি হাতিয়ার। অবশ্য কেন্দ্রের দাবি সাইবার জালিয়াতি মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ফ্রড রোকনা, সিকিউরিটি করনা। যারা ভুল তথ্যের প্রচারণা চালায় তারা কখনোই বুঝতে পারবে না সঞ্চার সাথী কি। সরকার এর মাধ্যমে আপনার উপর নজর রাখতে চায় না। সঞ্চার সাথী আপনার বার্তা পড়তে পারে না, আপনার কল শুনতে পারে না এবং আপনার ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করতে পারে না। এর কাজ ব্যবহারকারীদের নিরাপত্তা দেয়া। প্রবল বিরোধিতার মুখে মঙ্গলবার মুঠোফোনে অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার। এই ইস্যুতে আপত্তি জানিয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলো। জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপ এরই মধ্যে ডাউনলোড হয়েছে 50 লাখেরও বেশি বার। সরকারি তথ্যের দাবি, অ্যাপটি দিয়ে এখন পর্যন্ত 37 লাখের বেশি হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক করা সম্ভব হয়েছে। সংযোগ বন্ধ করা হয়েছে 3 কোটির বেশি ভুয়া মোবাইলের। অনিক রহমান, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইন। ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। দাবি করা হয়েছে অস্ত্রাগার, ঘাঁটি ও কমান্ড সেন্টার ধ্বংসের। বিপরীতে কিয়েভের দাবি, কুপিয়ানস্কে রুশ সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে জেলেনস্কি বাহিনীর। এদিকে জাপোরিঝিয়ায় আরও 2টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক নিয়ন্ত্রণে নেয়ার একদিনের মাথায় এমন দাবি মস্কোর। অবশ্য বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনকে দখলকৃত ভূমির বিষয়ে ছাড় দিতে রাজি নয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাফ জানিয়ে দিয়েছে মস্কো। বিস্তারিত না জানালেও ক্রেমলিন নিশ্চিত করেছে যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে খুব কাছাকাছি পৌঁছানো যায়নি। তবে মার্কিন প্রস্তাবের কয়েকটি ইস্যুতে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা হিসেবে দফায় দফায় আলোচনার পর রাশিয়া সফরে মার্কিন প্রতিনিধি দল আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। টানা 5 ঘন্টার আলোচনা পেরিয়ে যায় মধ্যরাত। রাশিয়া বলছে মর্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পরও প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো ব্রেক থ্রু নেই। কিছু পয়েন্টে সম্মতি জানালেও মূল ইস্যুতে বিভাজন রয়ে গেছে। বিশেষ করে দোনেস্ক ও লুহানস্ক সহ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো নিয়ে ছাড় দিতে রাজি নয় মস্কো। খুব গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে। খসড়া প্রস্তাব নিয়ে কথা বলেছি, কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। অনেক ইস্যুতে সমালোচনাও করেছি। আলোচনার বিষয়ে এখনই কিছু জানানো হবে না। তবে চুক্তির বিষয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। অনেক বিষয়ে কাজ করতে হবে। ওয়াশিংটন মস্কো যোগাযোগ অব্যাহত থাকবে। গভীর রাতে শেষ হওয়া বৈঠকের পর উইটকফ ও কুশনারের গন্তব্য নিয়ে জানা যায়নি। আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও কিছু জানানো হয়নি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আজকের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।